হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা এক্সেল শিটের কিভাবে গুণ করে অর্থাৎ গুণ করার নিয়মটা আমরা আজকে শিখবো। তো গুণের জন্য আমরা যে কাজটা করব, আমরা এই সেল, আমরা তো কালকে বলে নিয়েছি এটাকে বলে কলাম, আর ওয়ান এগুলাকে বলে রো, আর ছোট ছোট ঘর হলো সেল। তো আমি এই সেলের মধ্যে কিছু সংখ্যা এখানে লিখতেছি, অর্থাৎ 150, তারপরে বি নম্বরে লিখলাম 100। তারপরে আমি এখানে যদি অ্যান্সারটা নামাতে চাই যে 150 থেকে 100, আমি কি করব? এটা হচ্ছে গুণ করব। তাহলে ইকুয়াল দিতে হবে আমাকে। ইকুয়াল দিয়ে আমি ডাইরেক্ট গুণও করে দিতে পারি। যে ডাইরেক্ট গুণ কিভাবে করে, A1 গুণ, এটা হচ্ছে গুণ। এই যে কিবোর্ডে যে স্টার চিহ্নর মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু গুণ চিহ্ন, ঠিক আছে? এটা কিন্তু গুণ, হ্যাঁ। তারপরে এটাতে যদি ক্লিক দেই, এটা হচ্ছে B1। এখন তুমি ইন্টারপ্রেস করলে তুমি দেখো গুণ হয়ে গেছে, হয়েছে না? হয়েছে। আর আমাদের শীটে যে সূত্রটা দেয়া আছে সেইভাবে যদি আমরা করতে চাই, তাহলে 150 আর 100 ইকুয়াল, এটা হচ্ছে সূত্রের মাধ্যমে দেয়া আছে সাম, অর্থাৎ এই গণিতের জন্য আমরা সাম লিখলাম। তারপরে আমি A1 অর্থাৎ সরি, এখানে A2 আসবে, কারণ এই হচ্ছে কলাম আর 2 হলো র, এই জন্য A2 গুণন, এটাতে যদি আমি ক্লিক দেই B2, ঠিক আছে? এখন যদি ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দেই, তাহলে ইন্টারপ্রেস করতে হবে। ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টারপ্রেস করলে আমাদের অ্যান্সারটা নেমে গেছে না? দেখো আমি ডাবল ক্লিক যদি করি, এখানে কিন্তু আমার সূত্রটা দেখাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? তাহলে আমরা গুণ কিভাবে বের করতে হয় এটা কিন্তু শিখে নিলাম। এখন যদি বন্ধুগণ আমি দ্বিতীয় শীটে যাই, অর্থাৎ শীট নম্বর 2, তাহলে এখানে এসে আমার নতুন একটা কাজ, সেটা হচ্ছে আমি ভাগফল বের করব। এই ভাগটাও দুইটা নিয়মে করা যায়, তো আমরা দুইটা নিয়মে এখান থেকে শিখে নেব। সেটা হচ্ছে, যেমন আমি এখানে 150 যদি লিখি, তারপরে 100 লিখি, অর্থাৎ 150 আর 100 ভাগফল কত হয় সেটা আমরা ডাইরেক্টলি বের করব। তাহলে এখানে A1 ভাগ, এটা হচ্ছে কিন্তু ভাগ চিহ্ন, যেটা আমরা স্ল্যাশের মতো দেখি, এটা কিন্তু ভাগ চিহ্ন। তারপরে B1, তাহলে আমি এখানে ইন্টারপ্রেস করব। দেখো 150 কে যদি তুমি 100 দিয়ে ভাগ দাও, তাহলে 1.5 চলে আসবে, তাই আসবে না? তো এই ভাগটা আমরা কিন্তু সূত্রের মাধ্যম দিয়ে করে নিতে পারি, একদম সহজ, ইজি লাগতেছে না? দেখো সূত্রের মাধ্যমে কি করব, জাস্ট আমরা সাম লিখব, অর্থাৎ ইকুয়াল দিয়ে SUM ফার্স্ট ব্র্যাকেট এর প্রথম ব্র্যাকেট, তারপরে হচ্ছে A2, এ হচ্ছে কলাম আর 2 হচ্ছে রো, অর্থাৎ এই সারিতে যে মানটা আছে সেটার মান অনুসারে এটা A2। তারপরে আমরা কি দিব, একটা ভাগ চিহ্ন দিব, তারপরে B2 আর ব্র্যাকেটটা ক্লোজ করব। ক্লিয়ার? তো দর্শক বন্ধুরা, আপনি কিন্তু এই সূত্রগুলো দেখে নিজে নিজেও কাজটা করতে পারবেন। এখন ইন্টারপ্রেস করব আমরা সবাই। দেখো আমার কিন্তু অ্যান্সারটা বের হয়ে গেছে। তাহলে এখানে ডাবল ক্লিক করলে আমরা কিন্তু পুরো সূত্রটা দেখতে পাচ্ছি, যে কিভাবে আমরা ভাগ অঙ্কর জন্য সূত্র লিখব। ক্লিয়ার? ইন্টার। তো এখন যদি আমি গড় বের করি, তো গড় বের করার জন্য আমরা যে কাজটা করব, শীট 3 তে যাব, আর শীট 3 তে এসে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমরা গড়, অর্থাৎ সমস্ত সংখ্যার যে একটা গড় হিসাব হয় সেটা আমরা বের করব। ঠিক আছে? দেখো এর মধ্যে যদি আমি লিখি 100, সবাই বুঝতেছো তো? 150, ইউটিউব দেখে যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। 50, তারপরে 60, তারপরে 70। ঠিক আছে? আমি এখন এফ কলামের মধ্যে কার্সরটাকে যদি রেখে আমি এখন এখানে কি করবো, এটা গড় বের করবো। হ্যাঁ, অর্থাৎ গড়ের জন্য তোমাকে লিখতে হবে কিন্তু এভারেজ। কি লিখতে হবে? এভারেজ, AVERAGE। ঠিক আছে? এভারেজ বানানটা যেন সঠিক হয়, আর বড় হাতের জন্য হয়, সঠিক হতে হবে এবং বড় হাতের হতে হবে। ঠিক আছে? তাহলে ফার্স্ট ব্র্যাকেটের প্রথম ব্র্যাকেট দিয়ে দাও, আর আমি যদি একটু জুমটাকে ছোট করি তাহলে আমরা দেখতে পাবো, তাছাড়া কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি না, কারণ এখানে সূত্রটা বড় হয়ে গেছে জন্য। তো দেখো এভারেজ লিখে ফার্স্ট ব্র্যাকেটের প্রথম ব্র্যাকেটটা দিয়ে দিয়েছি, তারপরে প্রথম কলামের নাম কি, A1 শিপ ধরে কোলন দিয়ে দিতে হবে, A1 কোলন E1 কোলন E1। এখন ব্র্যাকেটটা যদি ক্লোজ দিয়ে দেই, এই সূত্রটা কে কে বুঝি নাই শেষে কমেন্ট করো, এবং শেষে লাইভ ক্লাস যারা করতেছো তারা জানাও। কি বুঝছো তো সবাই? আচ্ছা, এভারেজ লিখে ব্র্যাকেট দিয়ে দিলা A1 কোলন E1। ক্লিয়ার? সজীব বুঝো তো? আচ্ছা, তো দেখো ইন্টার যদি চাপ দাও তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা বের হয়ে যাবে। ওকে, তাহলে আমি আবার 4 নম্বর স্লাইড নিচ্ছি, অর্থাৎ শীট নম্বর 4, সেটাতে আমি কি কাজ করব,
তাহলে কি আমরা কিন্তু গড় বের করাও শিখে নিলাম। হ্যাঁ আলামিন, বোঝা যাচ্ছে? আচ্ছা দেখো, এখন সর্বোচ্চ মান কিভাবে সবচেয়ে বড় সংখ্যাটার মান বের করব সেটা আমরা দেখাচ্ছি। অর্থাৎ 100 লিখবো আমরা, বি তে লিখবো 150, সি তে লিখবো শুধু 50, ডি তে লিখবো হচ্ছে 60, আর এখানে লিখবো 70। এখন এফ কলামে আমরা অ্যান্সারটা নামাবো, সেজন্য আমাদেরকে F1 কলামে ইকুয়াল টু দিয়ে, অর্থাৎ এখানে লেখা আছে, অর্থাৎ F1 সেলে সেল পয়েন্টার রেখে, সেল পয়েন্টারটা কোনটা আমরা তো জানি তাই না, এটা হচ্ছে সেল পয়েন্টার, ইকুয়াল দিয়ে আমরা কি করব, ম্যাক্স লিখবো, MAX। ম্যাক্স বলতে কি, এটা ম্যাক্সিমাম বোঝায়। হ্যাঁ ম্যাক্সিমাম মানে কি, বড় না? দেখো ম্যাক্স লিখছি, লিখার পরে A1 এ যদি আমি একটা ক্লিক করি, তাহলে ক্লোনে যদি ক্লিক করি, আর লাস্টের কলামের নাম কি, E1 তাই না, E1। এখন ব্র্যাকেটটাকে যদি ক্লোজ করি, দেখো ম্যাক্স, তাহলে আমাদের সূত্রটা কি, ইকুয়াল ম্যাক্স A1 ক্লোন E1, অর্থাৎ MAX মানে কি ম্যাক্সিমাম, এই জন্য আমরা MAX লিখবো বড় হাতে। তো এই সূত্রটা সবাই যদি লিখে আমরা ইন্টারপ্রেট করি, তাহলে সর্বোচ্চ মান, সর্বোচ্চ বলতে কি, এই শীটের মধ্যে আমার সবচেয়ে বড় সংখ্যা কোনটা, এই যে 150 সংখ্যাটা বড়, এই জন্য আমার এই সূত্র লেখার সাথে সাথে এখানে কিন্তু 150 সংখ্যাটা বেড়ে গেছে। তাহলে কি সর্বোচ্চ মান বের করা শিখলাম, পারবো না এখন? তো সবাই যারা ভিডিওতে দেখতেছি, তাহলে এই সূত্রটুকু স্ক্রিনশট দিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু কাজ করার সময় সহজ হবে। ওকে, তারপরে কি, তারপরে আমরা শিখবো সর্বোচ্চ মান শিখলাম, এখন শিখবো সর্বনিম্ন। তো এটার মধ্যেই আমরা যদি সর্বনিম্ন মানটা বের করি, তার মানে কি সর্বনিম্ন সংখ্যাটা কত, 60 না? হ্যাঁ, এখানে আমরা G1 কলামে কার্সরটা রেখে ইকুয়াল দিব, আর এখানে আমরা লিখবো হচ্ছে মিনিমাম, অর্থাৎ MIN লিখবো, MIN। ঠিক আছে জিহাদ, জিহাদ তো এখানে আছে কি, জিহাদ সরি জিসান, জিসান বোঝা যায়? তাহলে A1 না, ভুলে যাই নাম, মাঝে মাঝে আসলে ভুলে যাওয়া লাগে, অনেক স্টুডেন্ট তো। তো A1, তারপরে কি দিব, কোলন বা কলাম না, কোলন দিলাম আমি F1। এখন যদি ব্র্যাকেটটা ক্লোজ করি, দেখো MIN লিখলাম, A1 ক্লোন F1। এখন যদি ইন্টারপ্রেট করি, দেখো 15 দেখা যাচ্ছে। তাহলে এর মধ্যে সর্বনিম্ন মান কোনটা ছিল, সি তে ছিল না, অর্থাৎ 15 ছিল না, দেখো এখানে কিন্তু 15টা চলে আসছে। তাহলে কি এটা হচ্ছে সর্বনিম্ন মান বের করার সূত্র, বোঝা গেল? আর এটা হচ্ছে সর্বোচ্চ মান বের করার সূত্র। এখন যদি আমি 5 নম্বর স্লাইডে যাই, তাহলে আমরা এখানে লিখতে পারি যে কিভাবে সেল নম্বর বা সেল সংখ্যা বের করে, যে আমার এখানে কতগুলো সেল আছে বা কতগুলো খোপ আছে, সেগুলো যদি আমরা বের করতে চাই, দেখো সেজন্য আমাকে কিছু সংখ্যা লিখতে হবে। যেমন লিখলাম 100 ট্যাব, 150 ট্যাব, এই যে কিবোর্ডে কিন্তু ট্যাব ক্লিক করতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু তুমি দ্রুত কাজ করতে পারবা। 16, তারপর লিখলাম 70। এখন ইকুয়াল দিয়ে আমাকে লিখতে হবে কাউন্ট, কি লিখতে হবে, কাউন্ট মানে কি গণনা না? আচ্ছা, কাউন্ট লিখে 5 ব্র্যাকেটের প্রথম ব্র্যাকেট দিয়ে A1 ক্লোন E1, বোঝা গেল? ব্র্যাকেটটা ক্লোজ যদি করে ইন্টারপ্রেট করি, তাহলে কিন্তু আমাদের 5টা, অর্থাৎ 1 2 3 4 5, 5টা সেল আছে না এখানে, সেই সেল নম্বর কিন্তু বের হয়ে গেল। তুমি কিন্তু কাউন্ট করতে পারলা যে এখানে কতজন ব্যক্তি আছে, বা কতগুলো শীট আছে, বা কতগুলো বই আছে, এগুলো কিন্তু তুমি কাউন্ট করতে পারবা, বা কতগুলো সেল আছে, আমি কিন্তু এখানে সেল কাউন্ট করে দেখালাম। ঠিক আছে, বোঝা গেল না সবাই? আচ্ছা, ইউটিউব দেখে যারা কাজটা শিখতেছেন, তারা যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আর বুঝে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। তাহলে কি শিখলাম আমরা, সেল নম্বর বের করা। হ্যাঁ, এখন দেখো আর একটা সূত্র, অর্থাৎ সাম ইফ, সাম এবং ইফ দুইটা সূত্র একত্রে যদি কাজটা করি, সেক্ষেত্রে কি বের করি। একদিন আমাকে জিসান প্রশ্ন করছিল তাই না কালকে, যে আমরা যখন বড় অঙ্ক করব, যোগ বিয়োগ গুণ ভাগ একত্রে করব, তখন কিভাবে করব। তো আমরা আস্তে আস্তে বলছি যে আমাদের ক্লাসটা রেগুলার করলে সবাই বুঝতে পারবো। তো তার মধ্যে থেকেও একটা কাজ সাম ইফ, সাম ইফটা প্রায় এরকমই কাজ, এই জন্য সাম ইফ এর সূত্র ব্যবহার করে যে কাজটা করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো তাহলে শীট 6 এ এসে আমি সাম ইফ এর জন্য আগে সংখ্যাগুলো লিখলাম, 100 200 300 400 500, বোঝা যাচ্ছে তো? তারপরে 120, তারপরে 600। এখন এই সে আমরা ইকুয়াল দিলাম, অর্থাৎ ইকুয়াল দিয়ে আমরা যে সূত্রটা লিখবো,
এখানে সাম মানে অঙ্ক, আর ইফ, ইফ মানে হচ্ছে যদি, ইফ মানে কি যদি। তাইলে আমরা দেখো এস ইউ এম এবং আই এফ টা লিখবো। ক্লিয়ার? বুঝতে পারতেছো তো? দেখো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে A1, A1 টা কি আমার, এটা প্রথম কলাম তাই না, এটা A1। এখন যদি ক্লোন দেই, লাস্টের কলামের নাম কি G1 না, G1। এখন আমি কমা দিলাম, কেন কমা দিলাম সেটা আমি বলতেছি একটু পরে। তারপরে এখানে গেটার দেন দিলাম, একটা দিলাম, অর্থাৎ এটাকে বলে কি ওই অ্যাপোস্ট্রোপিস, অ্যাপোস্ট্রোপিস দিলাম একটা। তারপর আমি যদি এখানে যেটা আমার ডান হাতের বাহুর মতো দেখা যায় সেটা হচ্ছে কি গেটার দেন না, গেটার দেন, আমি একটা গেটার দেন দিলাম এবং এখানে 300 লিখলাম। হ্যাঁ এটা বুঝাই দেবো অবশ্যই, এবং ইনভার্টেড কমা দিয়ে আটকাই দিলাম। তারপর যে ব্র্যাকেটটা আছে ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিলাম। দেখুন তো বন্ধুরা এই সূত্রটা সবাই বুঝতে পারেন কিনা, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বিস্তারিত বলার চেষ্টা করব। তো দেখো সাম ইফ লিখেছি, এখানে কিন্তু আমার কাজ কিন্তু দুইটা, দুইটা না। দেখো প্রথম যে কাজটা A1 থেকে G1, এটা কিন্তু আমার সামের কাজ। কিসের কাজ? সামের কাজ। এবং ইফ মানে হচ্ছে যদি, যদি তোমার এখানে বলা হয় যে এই কলামের মধ্যে যদি 300 টাকা বলো বা $300 বলো আর যাই বলো, 300 সংখ্যার বেশি হয়, কি হয়, 300 সংখ্যার বেশি হয়, তাহলে কিন্তু তোমার সাম ইফের অ্যান্সারটা নেমে যাবে। দেখো আমি যদি ইন্টারপ্রেস করি, অর্থাৎ 300-র উপরের গুলা কিন্তু, বেশিগুলা কিন্তু এখানে যোগ নামছে, তাই নামে নাই? দেখো 300-র বেশি কোনটা আছে, 300-র উপরে কোনটা আছে, দেখো তো 400 আছে, 500 আছে, 600 আছে। তাহলে 400 আর 600 যোগ করলে কত হয়? 1000। 1000 আর 500 যোগ করলে 1500। তার মানে কি, সূত্র কি বুঝতে পারছো? এটাই হচ্ছে সাম ইফের কারণ। এখানে যদি আমি কিন্তু এখানে গেটার দেন দিয়ে করছি, তার মানে 300 সংখ্যার উপরে বোঝাচ্ছে। হ্যাঁ এখন যদি আমি লেস দেন দিয়ে করতাম, ওই যে জিসান বললো যে স্যার আপনি যদি এখন লেস দেন দিয়ে করতাম তাহলে কি হইতো, দেখো আমি যদি এখন লেস দেন দিয়ে করতাম তাহলে কি হতো, এখানে লেস দেন চিহ্নটা দিলাম, অর্থাৎ 300 সংখ্যার নিচে, 300 সংখ্যার নিচে এই সংখ্যাগুলো যদি যোগ হয় দেখো কি হয়, 420। তার মানে কি 300-র নিচে কত আছে, 300-র নিচে কত আছে তোমার, আছে 100, 200, 300 আর হচ্ছে 120 আছে, তার মানে কি 420। এখন আরেকটা সূত্র কিন্তু এখানে প্রয়োগ করা যায়, সেটা হচ্ছে যে এই যে 300 সমান, অর্থাৎ এই লেস দেন সমান, এখানে যদি আমি সমান কথাটা ব্যবহার করি তাহলে কি হয় দেখো তো, 720 কেন হলো, হ্যাঁ এখানে 300 সহ হলো। তার মানে কি কথাটা বুঝতে পারলা, যে এই সমান চিহ্ন কি জন্য ব্যবহার করা হয়, ইকুয়াল কি জন্য ব্যবহার করা হয়, এবং 300 চিহ্নটা কিভাবে ব্যবহার করা হয়। আশা করি সবাই বুঝতে পারছেন, আর না বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন, আমি জানানোর চেষ্টা করব। তাহলে কি এই সাম ইফটা কি আরেকবার দেখাই দিব রিপ্লে করে? তো সাম ইফটা আমি আবার একটু বুঝাই দিই, তাহলে আমরা সবাই বুঝতে পারবো। তাহলে কি কিছু সংখ্যা আমি জাস্ট এখানে লিখবো, কি করব, সংখ্যাগুলো আমি লিখবো, লিখার পরে আমি এখানে কার্সরটাকে রেখে ইকুয়াল দিয়ে আমি লিখবো সাম ইফ, সাম ইফ ব্র্যাকেট, তারপরে প্রথম কলাম ক্লোন, লাস্ট কলাম। এটা কি, এটা আমার সামের কাজ, সামের কাজ না, যে যে কাজ আলাদা আলাদা সেটা সেটা অবশ্যই কমা দিয়ে আলাদা করে ফেলতে হবে। হ্যাঁ তারপরে ইনভার্টেড কমা দিব, তারপরে যদি আমি এখানে লেস দেন অথবা গেটার দেন যেটাই দেই না কেন, আমি এখানে গেটার দেনই ব্যবহার করি, গেটার দেন 300 অর্থাৎ 300-র উপরে। এখন ইনভার্টেড কমা আটকাই দিলাম এবং একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। ক্লিয়ার? এখন ইন্টারপ্রেস করো, দেখো তোমার অ্যান্সারটা বেড়ে যাচ্ছে, মানে 300 টাকার উপরে যা আছে, যত সংখ্যা আছে সব কিন্তু এখানে যোগ হয়ে গেছে, বা 300 সংখ্যার উপরে যা আছে সব কিন্তু যোগ হয়ে গেছে, তাই হয় নাই? যদি গেটার দেনের আগে আমি একটা ইকুয়াল দেই তাহলে কি হবে দেখো তো, ইকুয়াল যদি দেই অর্থাৎ গেটার দেন সমান, অর্থাৎ 300 সহ কিন্তু যোগ হবে। আশা করি সবাই বুঝতে পারছো তাই না? তো এটাই কাজ। এখানে যদি লেস দেন দেই তাহলে দেখো কি হয়, লেস দেন সমান 300, তাহলে কিন্তু লেস দেন অনুসারে যোগ হবে। যদি আমি শুধু লেস দেন দেই, ইকুয়ালটা বাদ দিয়ে দেই, তাহলে কি হয় দেখো 420। ঠিক আছে? তাহলে ভিডিওটাও তোমাদের ইউটিউবে আপলোড থাকবে, তোমরা কিন্তু রিপ্লে করে করে দেখতে পারবা ক্লাসটা। তো সবাইকে অশেষ ধন্যবাদ, আজকে আমরা এই কাজগুলাই করলাম, এখানে কিন্তু একই কাজ, এটা তো দেখাই দিলাম। ওকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ক্লাসটা শেষ করলাম, সমাপ্ত।